চ্যানেল ওয়ানে বই আড্ডা লিখার চা অনুষ্ঠান নিয়ে ফিরে এলাম বিরতির পরে। আজ আমাদের সঙ্গে আছেন খাদ্যরসিক এবং ঐতিহ্য সন্ধানী, শিকড় সন্ধানী একজন মানুষ, দীপঙ্কর দাশগুপ্ত। দীপঙ্কর দা সম্প্রতি একটা পোর্টালে লিখেছেন যে তার একটা পুরনো আমাদের সংস্কৃতির একটা বিশাল ব্যাপার, প্রায় লুপ্তপ্রায় সভ্যতা, একটা সময় খুব আলোড়ন হয়েছিল কিন্তু এখন চাপা পড়ে গেছে। আপনি সেইটা যদি আমাদের একটুখানি বলেন। গড়পঞ্চকোটে আমি বেশ কিছুদিন আগে গিয়েছিলাম। তো সেখানে ওই মন্দিরের যে ধ্বংসাবশেষ রয়েছে, মানে দেখে খুব খারাপ লাগে। এখন কিছু কিছু সংস্কার হয়েছে বটে, কিন্তু তাহলে বোঝা যায় যে মানে তার অনেকটাই আর কি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তারপরে আমি ওই মন্দিরগুলো সম্পর্কে কৌতূহলী হয়ে আমি যখন দেখলাম, তখন জানতে পারলাম, মানে সেটা নিয়ে তখন আমার ওই সুবিধাটা হলো যে আমি ওই গড়পঞ্চকোটে গিয়ে আমার একটু পড়াশোনা হলো আর কি। তো একটা তো হচ্ছে যে ওখানে যে ওই কাশীপুরের জমিদার বাড়ি, সেখানে তো মাইকেল মধুসূদন এস্টেট ম্যানেজার ছিলেন, পুরুল্লা বলে কবিতা আছে, পুরুল্লা। হ্যাঁ। এবং ওখানে থাকার সময় তিনি 3টে কবিতা লিখেছিলেন। মধুসূদন দত্ত 3টে কবিতা লিখেছিলেন। তার মধ্যে এই পঞ্চকোটের উদাহরণটাও রয়েছে, তার একটা বিষয় রয়েছে। এবং সেটা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই যে ডিভিসির যে বাঁধ তৈরি হলো, আজকে, মাইথন ইত্যাদি ড্যাম, এইসব যে হলো, এই করতে গিয়ে আমাদের একটা সভ্যতা প্রায় মুছে গেল। সেটা ছিল একটা প্রাচীন সভ্যতা, অত্যন্ত উন্নত সভ্যতা ছিল। সেটা হচ্ছে তৈলকম্প বা তেলকুপি। এই মন্দিরগুলো হচ্ছে সেই তেলকুপিরই মন্দির। সেসব মন্দির তো ডুবে গেছে বোধহয় ডিভিসির জলে। বহু মন্দির ডুবে গেছে। তখন ব্রিটিশ ইঞ্জিনিয়ার ছিলেন একজন বেগলার, তিনি প্রথম এগুলো দেখেন যে এই তেলকুপি সম্পর্কে তার এই ছিল, অবজারভেশন ছিল যে এই মন্দির সম্পর্কে। তারপরে এই যে ডিভিসির এই জলে, দামোদরের জলে যে সব সাবমার্জড হয়ে গেল, তারপরে ওখানে আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন বাঙালি ডিরেক্টর ছিলেন দেবলা মিত্র। তিনি ওটা নতুন করে তার সার্ভে করেন এবং তারপরে উনি দেখেন যে মন্দিরগুলোর কি হাল হয়েছে, এবং সেটা নিয়ে উনি একটা যে রিপোর্ট পেশ করেন, সেটা তারপরে একটা মনোগ্রাফ হয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকে বেরিয়েছে। সেটা দেখলে পরে আমরা জানতে পারবো যে ওই যে মন্দিরগুলো, পঞ্চকোটের মন্দির, এবং তার সঙ্গে জড়িত যে প্রাচীন সভ্যতা এবং তার সঙ্গে যে মিথোলজি, এই জিনিসগুলো আমরা কিভাবে ভুলে গেছি, এবং এখন যা রয়েছে সেটা খুবই তার অতি সামান্য অংশ আমরা দেখতে পাচ্ছি। তো এইটা গিয়েই আমার তখন তেলকুপি এবং পঞ্চকোট সম্পর্কে আমার একটু অভিজ্ঞতা হলো, জানা হলো। কিন্তু আপনি তো শুধু খাওয়া বা শিকড় সংস্কৃতি সন্ধান করছেন এরকম নয়, আপনি তো একজন প্রায় খাওয়া দাওয়া নিয়ে অ্যাক্টিভিস্ট হয়ে উঠেছেন। আর আপনি একটা কিছুদিন আগে পান্তা উৎসব করলেন। হ্যাঁ, এটা তো দেখলাম যে পান্তাভাত শহরের লোকে গিয়ে বসে খাচ্ছে, মাটিতে বসে। এটা নিয়ে যদি একটু বলেন। এইটা এখানে আমাদের এখানে কি মানুষে পয়সা দিয়ে গিয়ে খেলেন পান্তা? হ্যাঁ। আর কি ছিল পান্তা ভাতের সঙ্গে? পান্তা ভাতের সঙ্গে মৌরলা মাছের একটা পদ ছিল। সেটা আবার শ্রীরামকৃষ্ণদেব যে তখন তার লীলা প্রসঙ্গে আছে মাছ চাটুইয়ের কথা, যে জয়রামবাটিতে একবার গিয়েছিলেন, তখন ওনার হঠাৎ রাত্রিবেলা প্রচণ্ড খিদে পেল। তখন শ্রীমা সারদা দেবীকে বললেন যে আমার খুব খিদে পেয়েছে। তখন তো উনি দেখেন যে একটু পান্তা ভাত ছাড়া আর বাড়িতে কিছু নেই। তখন শ্রীরামকৃষ্ণদেব বললেন যে দেখো তোমাদের ওই মাছ চাটুই করেছিলে না, তার ওই যে তেলে ঝালে যে জিনিসটা, দেখো তার কিছু আছে কিনা। তখন গিয়ে দেখেন যে হাড়ির মধ্যে একটা মৌরলা মাছ আর একটু কাই রয়ে গেছে। তখন সেই কাই, মৌরলা মাছ আর পান্তা দিয়ে উনি ভাত খেয়ে নিলেন। সেটা যারা খাচ্ছে তাদের এই গল্পটা বললেন? হ্যাঁ, এই গল্পটা বলা হলো। এবং তারপরে
আমাদের রবীন্দ্রনাথ যখন ছোটবেলায়, হ্যাঁ, তখন পান্তা ভাত খেতেন ঠাকুর স্কুল থেকে ফিরে তখন তাকে নতুন বৌঠান তাকে ওই পান্তা ভাত, তারপরে একটু চিংড়ির চচ্চড়ি, একটু কাঁচা লঙ্কা ডলে তিনি খাইয়ে দিতেন এবং রবীন্দ্রনাথ সেটা খেতেন। তো এই যে বিভিন্ন পদের সঙ্গে এরকম ভাবে গল্পগুলো রয়েছে, তো দেখলাম যে সেটা মানুষ ভালোভাবে নিলেন, সবাই খুব উৎসাহে পান্তা খেলেন। আর প্রচন্ড গরমও তখন, মানে 42 ডিগ্রি 41 ডিগ্রি 42 ডিগ্রি চলছে। অত্যন্ত স্বাস্থ্যকর, অত্যন্ত স্বাস্থ্যকর। কারণ পান্তায় মানে এমনি ভাতের চাইতে পান্তায় মাইক্রোনিউট্রিয়েন্ট এবং অন্যান্য নানান রকম পুষ্টিগুণ সমৃদ্ধ। তো সেটা আমরা ভুলে গেছি মানে আমাদের তো সচরাচর এখন মানে পান্তা খাওয়ার রেওয়াজ নেই। আর একটাও ব্যাপার আছে, এই একটা জিনিস টানলে না তার থেকে অনেকগুলো নানান রকম দিক খুলে যায়। আচ্ছা, আপনি এরকম সাধারণ খাদ্যের মধ্যে নানা রকমের খাদ্যগুণ এসব নিয়েও দেখলাম আপনার লেখা রয়েছে। না, সেগুলো রয়েছে। লেবুর মধ্যে কি খুঁজে পেলেন আপনি? লেবু নিয়ে একটা বেশ ইন্টারেস্টিং খবর এই 1 মাস আগেই আমি কাগজে পড়লাম যে এক সামান্য নিরীহ লেবু, সেই লেবুর শরবত খেতে গিয়ে কি নাকাল হতে হয়েছে, বম্বের খবর। আপাতত আপনাকে একটুখানি থামাই, কিন্তু এই গল্প শেষ হবার নয়, খুব আকর্ষণীয় আরো কথাবার্তা বাকি রয়ে গেছে। কেউ যাবেন না, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির ওপারে।